নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাহুল গান্ধী সেরকমভাবে প্রাসঙ্গিক নন, এটা আমরা সবাই জানি। কিন্তু পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস সমর্থক রয়েছেন বা যারা কংগ্রেসকে ভালোবাসেন তাদের মনে কোথাও না কোথাও গিয়ে একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা ছিল যে রাহুল গান্ধী, গান্ধী পরিবারের পোস্টার বয়, কংগ্রেসেরও কোথাও না কোথাও পোস্টার বয়, তার নির্বাচনী পোস্টার কেরালার ওয়ার্নার ছাড়া ভারতবর্ষের আর কোন লোকসভা কেন্দ্র থেকে দেখা যেতে পারে বা আদৌ দেখা যাবে কি না। অর্থাৎ 2019-এর মতো 2024-এও কি দুটো আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? দীর্ঘদিন ধরে এই প্রশ্ন চলেছে, এই প্রশ্নে কোনো উত্তর পাওয়া যায়নি, একাধিক জল্পনা চলেছে। এমনকি খোদ গত বছর 2019-এ যে আসন থেকে তিনি একেবারে পরাজিত হয়েছিলেন স্মৃতি ইরানির কাছে, আমেঠি নিজের গড় বলে পরিচিত উত্তরপ্রদেশের সেই আসন, সেখানকার বর্তমান যে বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ স্মৃতি ইরানিও রীতিমতো খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছিলেন রাহুলকে যে ক্ষমতা থাকলে, সাহস থাকলে আবারও আমেঠির জমিতে আসুন, আম জনতার দরবারে আসুন, আমি দেখিয়ে দেব আমার কতটা দম রয়েছে আমেঠিতে। রাহুল আমেঠির আম জনতার দরবারে উপস্থিত হবেন কি না আবারও ভোট প্রার্থী হিসাবে, সেটা নিয়েও জল্পনা ছিল। অপরদিকে আরও একটা জল্পনা উঠে এসছিল, কারণ রায়বেরেলি আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশের আরেকটি হেভিওয়েট আসন রায়বেরেলি, বহু বছর ধরে কংগ্রেসের সেখানে রমরমা চলেছে। সোনিয়া গান্ধী এক সময়কার কংগ্রেসের চেয়ারপারসন, তিনি কিন্তু এই আসন থেকে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যতবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ততবারই তিনি জয়ী হয়েছেন। এবার সেই সোনিয়া গান্ধী ঠিক লোকসভা নির্বাচনের আগেই হওয়া রাজ্যসভার যে নির্বাচন, সেখানে রাজ্যসভার সাংসদ হয়ে রাজস্থান থেকে তিনি চলে গেলেন রাজ্যসভায় এবং লোকসভায় তার এই আসনটি আপাতত তার আর প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো পরিস্থিতি রইল না। তাহলে রাহুল কি এবার রায়বেরেলির জনতার রায় নিতে চাইবেন? কারণ আমেঠির তো তিনি রায় নিয়েছেন। সেই নিয়েও একটা জল্পনা উঠেছিল। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী এরা দুইজনেই দুই হেভিওয়েট আসনে কিভাবে লড়াই করবেন, মানে অদল বদল করবেন কি না, নাকি যা ছিল তাই হবে, এই নিয়েও কিন্তু একটা জল্পনা চলছিল। অবশেষে দীর্ঘ জল্পনার অবসান, একেবারে লোকসভা নির্বাচন মানে দোরগোড়ায় উপস্থিত। অনেকে দেখে শুনে আবার এটাও বলছেন যে মানে কিছুটা দায়সারাভাবেই রাহুল চলে গেলেন রায়বেরেলিতে। কিন্তু সে যাই হোক, রাহুল তো গেলেন রায়বেরেলিতে, তিনি কংগ্রেসের হয়ে রায়বেরেলিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমেঠিতে কিশোরীলাল শর্মা, একদম কংগ্রেসের বিশ্বস্ত এবং গড়রক্ষক বলে পরিচিত কিশোরীলাল শর্মা, তাকে দেওয়া হলো ভাঙা গড় সেটার পুনরুদ্ধার করবার জন্য, অর্থাৎ স্মৃতির সাথে লড়াই করে পুরনো স্মৃতি যাতে আর না ফিরে আসে তার দায়িত্ব দেওয়া হলো কিশোরীলালকে। কিন্তু রাহুল চললেন রায়বেরেলিতে জনতার রায় নিতে। কিন্তু জনতার রায় কি বলছে? সাধারণত জনতার রায় কি বলছে এটা নির্বাচনের পরে যখন ভোট বাক্স বা ইভিএম খোলা হয় তখনই জানা যায়। কিন্তু পূর্বতন যে নির্বাচনগুলো হয়ে এসেছে সেখান থেকে কিছুটা আন্দাজ করতে পারা যায় বা কিছুটা আন্দাজ করার চেষ্টা করি আমরা সাংবাদিকরা যে কি হতে পারে, যদিও সেটা সবসময় মেলে না, কিন্তু তবুও একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি, মিলে যাবে এমন কথা কিন্তু নয়। তো আমেঠির দিকে যদি আমরা তাকাই তাহলে 2014 নির্বাচন যদি আমরা দেখি, সেই 2014 নির্বাচনে ভোট পার্সেন্টেজের যা হিসেব আমরা দেখতে পাচ্ছি তাতে সেই বছর রাহুল গান্ধীর ভোট হয়েছিল, ভোট কমে গিয়েছিল 25%-এরও বেশি। স্মৃতি ইরানি 28%-এরও বেশি ভোট তার বেড়ে গিয়েছিল। 2014-তে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধী জিতেছিলেন, কিন্তু তা সত্ত্বেও কি নিজের কেন্দ্রে নিজের ভোট ব্যাংকের এত বড় ধস তিনি মেরামত করার কোনো চেষ্টা করেননি? না হলে 2019-এ শুধুমাত্র মোদি ঝড়েই রাহুল উড়ে গেলেন। মানে মোদির প্রার্থী হিসাবে স্মৃতি ইরানি আবারও প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু 2014-র মতো সেই গল্পটা আর হলো না। এবার একেবারেই খেলাটা পাল্টে গেল এবং পাল্টে গিয়ে কি দাঁড়ালো? রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত এবং আরও 8% ভোট, মানে আগে ছিল 25%, এবার আরও 8% ভোট ক্ষয় হয়ে প্রায় 33%-এর মতো ভোট ক্ষয় হয়ে রাহুল গান্ধী টাটা বাই বাই গ্যা হয়ে গেলেন। এবার রায়বেরেলির দিকে তাকাই একটু। রায়বেরেলি সোনিয়া গান্ধীর একেবারে পুরনো গড়, দীর্ঘদিন থেকে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়বেরেলি কংগ্রেসের গড় বলে পরিচিত, এমনকি বলা যেতে পারে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক
যেটাকে বলা যেতে পারে সমাজবাদী পার্টি সপা, তারাও রায়বেরেলি আসনটি বরাবর মানে যখন আসন সমঝোতা হয়নি তখন থেকেই তারা কংগ্রেসের জন্য সম্মান দেখিয়ে ছেড়ে দেবে এমন একটা ঘোষণাও করে দিয়েছিল। সেই রায়বেরেলি আসনের একটু ভোট পার্সেন্টেজের দিকে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে 2014-তে এখানে কংগ্রেসের ভোট কমেছিল 8%-এর কাছাকাছি। এমনকি 2019-এর নির্বাচনেও এখানে কংগ্রেসের ভোট কমেছে ওই সেই 8%-এর কাছাকাছি। অপরদিকে 2019-এ যিনি প্রার্থী ছিলেন তার কিন্তু বিপুল মার্জিনে ভোট বেড়েছে, বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার বিপুল মার্জিনে ভোট বেড়েছে। এমনকি এই 2024-এও বিজেপির বাজি সেই ভদ্রলোকই। তাহলে এখানেও কি আমেঠির মতো রায়বেরেলিতেও সেই একই স্ট্র্যাটেজি নিল বিজেপি, যে ভোট বাড়িয়েছে বা ভোট পার্সেন্টেজ যে বাড়িয়েছে তাকে আবারও সামনে নিয়ে আসো? সেক্ষেত্রে কি পরিণতি রাহুলের আবারও একই হতে চলেছে? এমনিতেই একেবারে নির্বাচন গায়ে, আর কিছুদিন পরেই হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে। একেবারে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মানে একদিন আগে ঘোষণা করলেন যে সেখান থেকে তিনি প্রার্থী হচ্ছেন। প্রচার পর্বে এমনিতেই তিনি বিজেপির প্রার্থীর থেকে ব্যাকফুটে রয়েছেন। তারপরে এইভাবে ভোট পার্সেন্টেজ কমে যাওয়া, এমনকি গত বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, ব্যাপকভাবে কংগ্রেসের ভোট ব্যাংক কিন্তু ধসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেরামত করার বিন্দুমাত্র চেষ্টা করলেন না রাহুল। যদি দাঁড়াবেন বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন রায়বেরেলি থেকে, তাহলে কেন তিনি আগে থেকে সেখানে প্রচার শুরু করলেন না? মানে কী করে লড়াই আপনি করবেন, কি করে নিজের দলকেই বা লড়াইয়ে রাখবেন আপনি? সেই প্রশ্ন কিন্তু এখন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। এবং এই যে তাড়াহুড়োভাবে রায়বেরেলিতে তিনি দাঁড়িয়ে গেলেন, শুধুমাত্র সোনিয়া গান্ধীর সেই পুরনো যে ইমেজ বা সোনিয়া আবেগকে কাজে লাগিয়ে কি জিততে পারবেন? প্রশ্ন উঠে গেল। অপরদিকে পশ্চিমবঙ্গের প্রচারে এসে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দিলীপ ঘোষ এবং তার পার্শ্ববর্তী যে বর্ধমান পূর্ব সেই কেন্দ্রের অসীম সরকার, তাদের দুজনের হয়ে প্রচারে এসে খোদ নরেন্দ্র মোদীর গলাতেও একই খোঁচা শোনা গেল, একই খোঁচা। যদিও এই নরেন্দ্র মোদী 2019-এর লোকসভা নির্বাচনে একদিকে গুজরাট এবং অপরদিকে এই উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবুও তার খোঁচা এবং এই আসন বদলানো নিয়েও খোঁচা দিলেন রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী কি খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন করতে পারবেন, নাকি শুধুমাত্র গান্ধী এই টাইটেল, এই উপাধি নিয়েই, এই গৌরব নিয়েই, এই মিথ্যে গৌরব নিয়েই তাকে চলতে হবে? কারণ তিনি এখনও অবধি যতগুলি নির্বাচনে পরীক্ষিত হয়েছেন তার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কংগ্রেস একেবারে ডাহা ফেল করেছে, এটা কিন্তু রাজনৈতিক ইতিহাসবিদেরা বলছেন। সেক্ষেত্রে কি ইতিহাস তিনি পাল্টাতে পারবেন, নাকি দুটো আসনের মধ্যে কোনো একটা আসনে কোনোভাবে জয়লাভ করে তিনি আবারও লোকসভায় সাংসদ হিসেবে প্রবেশ করবেন? এই অনেক প্রশ্নের উত্তর 4 জুনের ভোট বাক্সতে পাওয়া যাবে। কিন্তু ইভিএমের বাক্স যাই বলুক না কেন, কংগ্রেসের কপালে কিন্তু সত্যিই চিন্তার ভাঁজ, বিশেষ করে উত্তরপ্রদেশকে নিয়ে। বলা হয় উত্তরপ্রদেশের রাস্তা যেদিকে যাবে সেই রাস্তা ধরেই যে যেতে পারবে সেই পৌঁছবে দিল্লি, অর্থাৎ দিল্লির তখ্ত উত্তরপ্রদেশের দিল হয়ে যায়। কিন্তু সেই দিলের ধড়কন ধরতে পারবেন কি রাহুল বা তার কংগ্রেস, নাকি শুধুমাত্র বিরোধী দল হয়েও এবার 2024-এর যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তারপরে যে লোকসভা গঠন হবে তাতে শুধুমাত্র বিরোধী দলের তকমা হিসাবে এবং একজন সাংসদের তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রাহুলকে এবং তার দল কংগ্রেসকে? প্রশ্ন অনেক, উত্তর পাওয়ার জন্য আর কিছুদিনের অপেক্ষা। কিন্তু আপনারা অপেক্ষা করবেন না, সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে সবসময় আমাদের ফলো করতে থাকুন। আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।